প্রথমেই লেখো। স্যার আগের চ্যাপ্টারে কয়েকটা সমস্যা ছিল স্যার। বলো। স্যার এই যে ঝালরের প্রস্থ বা বেধ বলতে কি বোঝায়? ঝালর হলো সবগুলো ডোরাকে একসাথে বলা হয় ঝালর। স্যার আর ঝালরের প্রস্থ বলতে ওই ডোরার প্রস্থই লিখতে হবে। স্যার আমি তো এখন স্যার জানি না স্যার, মানে ওইখানে তো স্যার প্রশ্নটা স্যার এরকম দেওয়া। হ্যাঁ, ওখানে ভুল আছে। এখন ঝালরের প্রস্থ বললে ডোরার প্রস্থই বের করবা। মানে স্যার একটা ডোরার প্রস্থ। হ্যাঁ। আচ্ছা স্যার। আর স্যার একটা আরেকটা ম্যাথ ডোরার। ছিল এরকম স্যার, যে একটা দ্বিতীয় পরীক্ষার ঝালরের বেধ দেওয়া আছে আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, বলছে যে পর্দা এবং ছিদ্রের দূরত্ব অর্ধেক করলে 0.45 সেন্টিমিটার বেধের ঝালর উৎপন্ন করতে হলে কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করতে হবে? ওই তো ওটাকে ই ধরে করবা, এক্স ধরে করবা। একটা ডোরার প্রস্থ এক্স। ও আচ্ছা, তারপর এখান থেকে ডি বাই এ বের করে তারপর এখান থেকে পরেরটা করবো। হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি। আর স্যার আমারও একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার দুইটা ভিন্ন উৎস থেকে আগত আলো কি স্যার কখনো সুসংগত হতে পারে স্যার? ভিন্ন উৎস থেকে আলো হতে পারে, যদি তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়, বিস্তার সমান হয়। স্যার বইয়ে এরকম আর কি লেখা দেখলাম স্যার, যে ওইটা নাকি কখনো হতে পারে না স্যার। হ্যাঁ, ওটা মূলত এটাই বুঝাইছে, দুটা ভিন্ন কালার বুঝাইছে। তাহলে দুইটা ভিন্ন কালারের সোর্স। ওকে স্যার। ভিন্ন সোর্স বলতে ভিন্ন কালার বুঝাইছে। জি স্যার, বুঝতে পেরেছি। তখন তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে না। না, শুরু করি নাকি? জি স্যার। জি স্যার। দেখো, জড় প্রসঙ্গ কাঠামো। আমি আগেই বলছি এই অধ্যায়ের অনেক কিছু কাল্পনিক, চুপচাপ বসে থাকতে হবে। বুঝলেও ঠিক আছে, না বুঝলেও ঠিক আছে। এই আপেক্ষিক তত্ত্ব বা আধুনিক পদার্থবিজ্ঞান যখন তুমি পড়বা, তখন তোমার মূলত দুইটা কাঠামো বিবেচনা করতে হবে এবং একটার সাপেক্ষে আরেকটা বিবেচনা করতে হবে। একটার সাপেক্ষে আরেকটা বিবেচনা করতে হবে। তো আমরা যদি বলি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র সমূহ অর্জিত হয়। এক কথায় যদি বলি, নিউটনের গতিসূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে, তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। আমি আগেই বললাম যে আধুনিক পদার্থবিজ্ঞানের এই অংশে তোমার অবশ্যই ঘটনাগুলো আপেক্ষিক হতে হবে। যেমন ধরো, তুমি একটা সাইকেল চালিয়ে যাচ্ছ, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এখন খেয়াল করবে কোনটা স্থির কোনটা গতিশীল। এটা ইমাজিন করতে হলে অবশ্যই একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থা আলোচনা করতে হবে। যেমন ধরো,
আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি, তোমার সাপেক্ষে আমি গতিশীল। কথাগুলো বুঝো। এই রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, তোমার সাপেক্ষে আমি গতিশীল। কথাগুলো বুঝতেছো? জি স্যার। জি স্যার। স্যার, তোমার সাপেক্ষে আমি গতিশীল, আমার সাপেক্ষে তুমি গতিশীল, তোমার সাপেক্ষে তুমি স্থির, আমার সাপেক্ষে আমি স্থির। বুঝা গেল কিনা? ইয়েস স্যার। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আমি সাইকেলে চলে যাচ্ছি, আমি যদি সাইকেলের যাবতীয় ঘটনা অ্যানালাইসিস করি, সবগুলো স্থির হবে। তুমি আসসালামু আলাইকুম স্যার। স্টেশনে দাঁড়িয়ে আছো, তুমি তোমার স্টেশনের যত ঘটনা অবজার্ভ করবে সবগুলো স্থির। তার মানে তুমি একটা কাঠামো, আমি একটা কাঠামো। তাহলে এরকম দুইটা কাঠামো আমরা বিবেচনা যদি করি এবং এরা যদি পরস্পর ধ্রুব বেগে গতিশীল হয়, তাহলে সেখানে নিউটনের গতিসূত্র সমূহ অ্যাপ্লাই করা গেলে আমরা তাকে বলবো জড় প্রসঙ্গ কাঠামো। এখন ধরো, এই যে গতিশীল কথা বললাম, একটার সাপেক্ষে আরেকটা গতিশীল, আমরা কখন আপেক্ষিক তত্ত্বের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই এই বস্তুর গতি যদি আলোর বেগের কাছাকাছি পর্যায়ে হয়, আলোর বেগের কাছাকাছি পর্যায়ে হয়। যেমন ধরো, আমি সাইকেলটাকে চালাচ্ছি আলোর বেগের কাছাকাছি, অনেক হাই স্পিড, শুধুমাত্র অনেক হাই স্পিড হলেই আপেক্ষিক তত্ত্বের সূত্রগুলো ব্যবহার করা যাবে। আর যদি নর্মাল স্পিডে চলে, মনে করো খুবই সামান্য স্পিড, সেক্ষেত্রে তুমি আপেক্ষিক তত্ত্বের সূত্রগুলো ব্যবহার করতে পারবে না। একইভাবে যদি বলো অজড় প্রসঙ্গ কাঠামো, সেখানে তোমাকে বলতে হবে যদি নিউটনের গতিসূত্র সমূহ অর্জিত না হয়। আমরা আরো বলতে পারি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হবে না। এটা তো ধ্রুব বেগে গতিশীল হলে জড় কাঠামো বলবা, আর ধ্রুব বেগে যদি গতিশীল না হয়, আর ধ্রুব বেগে যদি গতিশীল না হয়, তাহলে আমরা বলতে পারি ত্বরণশীল কাঠামো, তাই না? এখন তো ধ্রুব বেগে গতিশীল আছে, তাহলে একটা সাপেক্ষে আরেকটার কি কোনো ত্বরণ থাকবে? নো স্যার। থাকবে না। আর যদি তুমি বলো অজড় প্রসঙ্গ কাঠামো, তাহলে ধ্রুব বেগে গতিশীল হবে না, হয় বেগ আস্তে আস্তে বাড়বে অথবা বেগ আস্তে আস্তে কমবে। সেক্ষেত্রে কাঠামোগুলোর ক্ষেত্রে একটা ত্বরণের সৃষ্টি হবে। পজিটিভ ত্বরণও হতে পারে, নেগেটিভ ত্বরণও হতে পারে। এখন এই যে অনেক হাই স্পিডি বস্তুর কথা বললাম, এই ঘটনাগুলো অবজার্ভ করেছিল বিজ্ঞানী আইনস্টাইন। আর আইনস্টাইনের এই তত্ত্বগুলোকে আমরা বলি আপেক্ষিক তত্ত্ব। লেখো। আপেক্ষিক তত্ত্বের বিশেষ স্বীকার্য। এই দুইটা স্বীকার্যের উপর ভিত্তি করে আপেক্ষিক তত্ত্ব দাঁড়িয়ে আছে। 1 নাম্বার দিয়ে লেখো। প্রথম স্বীকার্য। প্রথম স্বীকার্যটিকে আমরা বিশেষভাবে বলে থাকি আপেক্ষিকতার নীতি। প্রথম স্বীকার্যটিকে আমরা বলবো আপেক্ষিকতার নীতি। আপেক্ষিকতার নীতিটা কি, একটু স্টেটমেন্ট পরীক্ষায় এগুলো আসে।
যাকে আমরা প্রথম স্বীকার্য হিসেবে বলেছি। তোমরা লিখে নাও। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ লেখা বোঝা যায়? Yes, sir. জি স্যার। জি স্যার। গুলোর গাণিতিক রূপ একই থাকে। অর্থাৎ আমরা ফিজিক্সের যত সূত্র পড়ব, এই সূত্রগুলো এক কাঠামো থেকে আরেক কাঠামোতে যদি নেই, তার গাণিতিক রূপের বা গাণিতিক স্ট্রাকচারের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন ধরো, এটা একটা কাঠামো ত্রিমাত্রিক ব্যবস্থায়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। কাঠামোটার নাম দিয়ে দিলাম এস কাঠামো। ঠিক এটার পাশে আমরা আরেকটা কাঠামো ধরে নিলাম, কাঠামোটার নাম দিয়ে দিলাম এস প্রাইম। তাহলে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। তোমার এখানে যতগুলো কাঠামো এভাবে চিত্র দিয়ে দেখানো হবে, সবসময় এই কাঠামোটাকে স্থির ধরতে হবে, আর এটাকে এটার সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল ধরতে হবে। এক কথায় যদি বলি, এস কাঠামোটা হলো স্থির, আর এস প্রাইম কাঠামোটি হলো এস এর সাপেক্ষে গতিশীল। এখন বলেছে এটা যদি ধ্রুববেগে গতিশীল হয়, মনে করো ভি বেগে চলছে, এই অক্ষের সাপেক্ষে ভি বেগে চলছে, এক্স অক্ষ বরাবর চলছে, সেক্ষেত্রে এখানে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপে থাকবে। যেমন তুমি যদি বলো এখানে এফ সমান এম এ, এটার মধ্যেও আমরা বলতে পারবো এফ প্রাইম সমান এম এ প্রাইম। সূত্রগুলোর কোনো পরিবর্তন সাধিত হবে না। প্রাইম না দিয়ে এফ দিলে এফ ত্বরণ পাওয়া যাবে? হ্যাঁ, স্যার এখানে তো ত্বরণ স্যার ভিন্ন হয়ে গেল স্যার। দুইটা কাঠামো আলাদা আলাদা চিন্তা করতে হবে। একটা ঘটনা এখানে অবজার্ভ করবা, আর একটা ঘটনা এখানে অবজার্ভ করবা। এটার সাপেক্ষে এটার ত্বরণ, এটার সাপেক্ষে এটা তো ত্বরণ শূন্য। কিন্তু একটা ঘটনা এখানে ঘটনা ঘটাচ্ছে, একটা গতিশীল বস্তুর অবস্থা এই কাঠামোর জন্য, একটা গতিশীল বস্তুর অবস্থা এই কাঠামোর জন্য। বুঝতে পারছি। স্যার স্যার ত্বরণ তো স্যার দুইটার ভিন্ন, তাইলে স্যার বেগ পরিবর্তন হবে না? দুই কাঠামোর জন্য তো পরিবর্তন হবেই। এখানে এই কাঠামোর ত্বরণ এটা না, এই কাঠামোর ত্বরণ এটা না, এই ত্বরণটা হলো কোন একটা ঘটনা, কোন একটা গতিশীল ব্যবস্থার ত্বরণ। এটার সাপেক্ষে এটার কোনো ত্বরণ নাই। কিন্তু মনে করে একটা গাড়ি এই কাঠামোর মধ্যে চলছে, একটা গাড়ি এই কাঠামোর মধ্যে চলছে, তাহলে তাদের ক্ষেত্রে সূত্রগুলো যখন ফেলতে চাইবা, সূত্রের গাণিতিক রূপ একই রূপ। এই আপেক্ষিকতার ক্ষেত্রেও কি মানে যে বেগগুলো থাকবে এগুলো সব আলোর কাছাকাছি হবে? অবশ্যই না, ওই যে এখানকার, না না, এই যে যেই ঘটনাগুলো অবজার্ভ করছো সেটা আলোর বেগের কাছাকাছি নাও হতে পারে। তার মানে একটা বাস, একটা ট্রাক বা একটা গাড়ি এখানেও আপেক্ষিকতা ঘটতে পারে। জি। দ্বিতীয় স্বীকার্যকে আমরা বলবো আলোর বেগের ধ্রুবতার। আলোর বেগের ধ্রুবতার নীতি। শূন্য স্থানে শূন্য মাধ্যম যেটা বোঝাই, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান একই।
অর্থাৎ তুমি শূন্য মাধ্যম এ যদি অনেকগুলো কাঠামো বিবেচনা করো, একটা সাপেক্ষে আরেকটা যদি ধ্রুব বেগে চলে, সকল কাঠামোর ক্ষেত্রেই আলোর বেগের মানের কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে ধরো এখানে একটা কাঠামো নিয়েছো এস, এখানে তুমি এক্স ওয়াই জেড অক্ষ ধরে নিলা, এখানে একটা লাইট সোর্স রেখেছো, এরকম লাইটে আলো দিচ্ছে। এই কাঠামোর জন্য এই আলোর বেগ হবে সি। আবার ধরো এখানে আরেকটি কাঠামো ধরে নিয়েছো এস প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, তাহলে এই কাঠামো থেকেও আলোর বেগটাকে আমরা ধরে নিলাম সি প্রাইম, যেহেতু প্রাইম কাঠামোতে প্রাইম ধরতে হবে। তাহলে এই আলোর বেগ আর এই আলোর বেগ সবসময় সমান হবে, তাদের মধ্যে কোনরূপ কোনো ভিন্নতা থাকবে না। এটা হলো দ্বিতীয় স্বীকার্যের মূল কথা। এখন এই আপেক্ষিক তত্ত্বের স্বীকার্যগুলোকে মূল ভিত্তি ধরে আপেক্ষিক তত্ত্বের কিছু সূত্রের অবতারণা করা হয়। তোমরা ইতিমধ্যেই জেনেছিলে যে সকল বস্তুর ভর ধ্রুব রাশি, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। একটা বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয় না, ভরের পরিবর্তন হয় না, দৈর্ঘ্যের পরিবর্তন হয় না, সময়ের পরিবর্তন হয় না। কিন্তু আপেক্ষিক তত্ত্বে সবসময় যদি কোনো বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে, সেক্ষেত্রে তিনটা জিনিসের পরিবর্তন লক্ষ্য করা যায়। বস্তুর ভরও চেঞ্জ হবে, দৈর্ঘ্য চেঞ্জ হবে এবং সময় চেঞ্জ হবে। এবং এই ঘটনাগুলো কাল্পনিক, তবে সত্য। কাল্পনিক এই জন্য বলছি, এটা থিওরিটিক্যালি প্রমাণ করা হয়েছে। বাস্তবে আজ পর্যন্ত কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পর্যায়ে আবিষ্কার করা সম্ভব হয়নি। এই কারণে এই সূত্রগুলোর প্রমাণ করা সম্ভব হচ্ছে না। আর এই আপেক্ষিক তত্ত্বের স্বীকার্যগুলোকে দাঁড় করাতে গিয়ে প্রথমত ভূমিকা রাখেন বিজ্ঞানী গ্যালিলিও। পরবর্তী সময়ে এই গ্যালিলিও কিছু সূত্র দিয়েছিলেন, সেই সূত্রগুলোকে কারেকশন করেছিলেন বিজ্ঞানী লরেন্স। আর এই লরেন্স রূপান্তরের উপর ভিত্তি করে ভর, দৈর্ঘ্য, সময় ইত্যাদির ব্যাপারগুলো আলোচিত হয়েছে, বিশ্লেষিত হয়েছে। তাহলে প্রথমে লিখে নাও গ্যালিলিও রূপান্তর। স্যার, এই আপেক্ষিকতা সর্বপ্রথম শুরু করে আইনস্টাইন না? আইনস্টাইনের হলো মূল ভিত্তি, আর এগুলোকে এস্টাবলিশমেন্টের জন্য কিছু সূত্রের সাপোর্ট দরকার ছিল, সেই সূত্রের সাপোর্ট গুলো দিয়েছিল গ্যালিলিও এবং লরেন্স। স্যার, এখানে আইনস্টাইনের যে মূল ভিত্তি ছিল, মানে আইনস্টাইনের কি দেখে ধারণা হয়েছিল যে এরকম কিছু হতে পারে বা থাকতে পারে? এটার কোনো ব্যাখ্যা আসলে আমি দিতে পারবো না। উনি জাগতিক ঘটনা বলেই হয়তো নিজে থেকে একটু অনুধাবন করেছিলেন এবং সেখান থেকে এই জিনিসগুলো আবিষ্কার করেছিলেন আর কি। এবং আইনস্টাইনের যে সিদ্ধান্তগুলো, ওই সিদ্ধান্তগুলোই ওই স্বীকার্যের মধ্যে চলে গেছে। লেখো। চিরায়ত পদার্থবিজ্ঞানের চিরায়ত পদার্থবিজ্ঞান কোনটা বলো? নিউটনের বিজ্ঞান, ফিজিক্স, হ্যাঁ, আগের যুগের ফিজিক্স। চিরায়ত পদার্থবিজ্ঞানের যে সকল সমীকরণ পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর
সময় ও স্থানাঙ্কের মধ্যে চিরায়ত পদার্থবিজ্ঞানের, দুইবার লিখে ফেলছি পদার্থবিজ্ঞান, যে সকল সমীকরণ পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর সময় ও স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে গ্যালিলীয় রূপান্তর বলে। গ্যালিলীয় রূপান্তর বলে। এখানে কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, আমরা একটু দেখার চেষ্টা করি চিত্রের মাধ্যমে। লিখছো তোমরা? জি স্যার। ব্যাপারগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা কাঠামো, এস কাঠামো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক এটার উপরে একই সাথে একই পজিশনে আরেকটা কাঠামো, তাহলে একসাথে এখানে কয়টা কাঠামো বিরাজ করছে? দুইটা। দুটো। দুইটা। এই এস কাঠামোটা কালো দাগ দিয়ে আর এস প্রাইম কাঠামোটাকে আমরা ডট ডট দিয়ে প্রকাশ করেছি। ধরো এই এস প্রাইম কাঠামোটা আস্তে আস্তে সামনে আগানো শুরু করলো কোনো একটা সময় শেষে, এস প্রাইম কাঠামোটা এই এক জায়গা থেকে যাত্রা স্টার্ট করলো এবং সামনে এগিয়ে গেল। এটাকে ধরে নাও এক্স প্রাইম, ওয়াই প্রাইম এন্ড জেড প্রাইম। এখন দেখো তাহলে এই কাঠামো থেকে এই কাঠামোর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব হয়ে গেল না? এটা ভি বেগে যাচ্ছে, প্রথম কাঠামোটা তোমরা স্থির। এস স্থির, আর এই কাঠামোটা এস এর সাপেক্ষে আস্তে আস্তে ভি বেগে আগায় যাচ্ছে। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ধরো এই জায়গাতে কোনো একটা ঘটনা আমরা অবজার্ভ করছি, তাহলে বলো এই কাঠামো থেকে এই কাঠামোর মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে কি আমরা ভি টি বলতে পারি? বলো। জি স্যার, বলা যাবে। জি স্যার। এটা ভি বেগে আগায় যাচ্ছে, তাহলে তার জন্য সময় যদি তোমার টি হয়, তাহলে এখান থেকে সে কতটুকু আগাইলো? এস ইজ ইকুয়াল ভিটি বলা যায় না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই বিন্দুটার অবস্থা দেখো, এটা এক্স অক্ষ বরাবর চলছে, তাহলে এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করলো এক্স প্রাইম, আর এখান থেকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিন্দুটার অবস্থা নির্ণয় করলো, এখান থেকে এই বিন্দুর অবস্থাটা নির্ণয় করলো এক্স। কথা বুঝলে না? জি স্যার। বুঝেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। খালি দূরত্বের ব্যাপারগুলো বুঝলাম। এখান থেকে দুইটা কাঠামো এক জায়গায় ছিল, Yes, sir. যাত্রা শুরু করলো, ইয়েস স্যার। এটা ভি বেগে এগিয়ে যাচ্ছে, তাহলে এটা থেকে এটার দূরত্ব হলো ভিটি। এখান থেকে এই কাঠামো থেকে এইখানে একটা পি বিন্দু আমরা চিন্তা করছি,
এখান থেকে পি বিন্দুর দূরত্বটা হলো এই কাঠামো থেকে, যেহেতু এটা এক্স অক্ষের দিকে এক্স, আর এই কাঠামো থেকে এটার দূরত্ব হলো এক্স প্রাইম। আর ওয়াই অক্ষের দূরত্বটা দেখো তো, এখান থেকে এটার উলম্ব দূরত্ব যা হবে, এখান থেকে এটার উলম্ব দূরত্ব কি সেম হবে না? জি স্যার। জি স্যার। জি জি স্যার স্যার। কথা বুঝো। তাহলে এখান থেকে এই পজিশনটা তোমার, এই যে এখান থেকে এই জায়গাটুকু যে দূরত্ব, এখান থেকে এই কাঠামোতে দাঁড়িয়ে যদি এটার হাইট মাপা হয়, এই কাঠামো থেকে দাঁড়িয়ে যদি হাইট মাপা হয়, এটা কি সেম অবজার্ভ করবে না? জি স্যার। জি তাহলে স্যার ও মাপবে এটাকে ওয়াই, আর ও মাপবে হলো ওয়াই প্রাইম। তাহলে এখান থেকে এটার হাইট মাপবে ওয়াই প্রাইম, আর এই কাঠামো থেকে এটার হাইটটা মাপবে কি ওয়াই। কথা বুঝলা কিনা? ত্রিমাত্রিক ব্যবস্থায় এক্স এর দূরত্বটা বের করে ফেললাম, ওয়াই এর দূরত্বটা বের করে ফেললাম, জেড এর দূরত্বটাও সেম হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার ওয়াই ওয়াই প্রাইম সেম না? সেম। এক্ষেত্রে একটা ঘটনা তুমি দেখো, এক্স প্রাইম ইজ ইকুয়াল এক্স মাইনাস ভিটি বলা যায়? ইয়েস স্যার। বলা যায় পুরাটা এক্স, এটুক ভিটি, তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল এক্স মাইনাস ভিটি বলা যাবে? জি স্যার ওয়াই প্রাইম ইজ ইকুয়াল ওয়াই, জেড প্রাইম ইজ ইকুয়াল জেড, টি প্রাইম ইজ ইকুয়াল, সময়ের সাথে স্থানাঙ্ক আমি সংজ্ঞার মধ্যে বলেছি দেখো। এখানে একটা ঘটনা ঘটছে, ও যে সময় মাপছে ওর সময়টাও একই হবে। এইগুলাকে বলা হয় গ্যালিলিও রূপান্তর। এখন দেখো, আমি যদি প্রত্যেকটা টার্মকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এগুলোকে কি বলে? গ্যালিলিও রূপান্তর। এই যে এই কয়টা সূত্র, গ্যালিলিও রূপান্তর। এটাকে তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি বেগ পেয়ে যাবে না? জি স্যার দেখো তো এরকম লেখা যায় কিনা। ঠিক আছে কিনা দেখ। ঠিক আছে? স্যার এটা কি লিখলেন বুঝলাম না। জি স্যার ঠিক আছে ইয়েস কোনটা স্যার। কি লিখছে? এই যে বিএক্স প্রাইমেরটা। হ্যাঁ, এটা কি? এক্স প্রাইম। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ও আচ্ছা বুঝছি বুঝছি স্যার। ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স বাই ডিটি, এটা সরি, হ্যাঁ, ডিএক্স প্রাইম বাই ডিটি, ডিএক্স প্রাইম এর মান এটা না, এক্স প্রাইম এর মান এটা না। ইয়েস স্যার। জি স্যার ঠিক স্যার আছে। এখানে vx প্রাইমটা কি বোঝাচ্ছে স্যার? এটা কি প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার বেগ বোঝাচ্ছে? এই দ্বিতীয় কাঠামোর সাপেক্ষে এখানে যে ঘটনাটা অবজার্ভ করছো, এই ঘটনার ভেলোসিটি বা বেগ। জি স্যার বুঝতে পারছি। ডিএক্স বাই ডিটি, এই যে এক্স এর মধ্যে চলে আসলো, তাহলে এক্স মানে কি এই কাঠামো থেকে চলে আসলো না? জি স্যার। জি স্যার
তাহলে এইখানকার ঘটনার ভেলোসিটি আমরা এটাকে বলবো vx মাইনাস v। তাহলে দেখো তো, তোমার এখানে বেগের তারতম্য লক্ষ্য করা গেল। এই একটা ঘটনা অবজার্ভ করছো, এখান থেকে আর এখান থেকে অবজারভেশনের ফলাফলে তোমার বেগের যেই ধ্রুবতার নীতি, সেই বেগটা কি ধ্রুব থাকছে? জি না স্যার। হ্যাঁ, কথা আবার বলো। একটু বলবেন স্যার? এই ভিএক্সটা কি? স্যার এস প্রাইম বি অক্ষের সাপেক্ষে স্যার বেগ। এস প্রাইম না, এই কাঠামোর সাথে বেগ। এস অক্ষের মানে এস কাঠামো সাপেক্ষে ওই পি স্থানাঙ্কের ঘটনার বেগ। হ্যাঁ, ঘটনার বেগ ভিএক্স, আর এই কাঠামোর বেগটা হলো ভি। তাহলে এই দুটার বেগের পার্থক্য দিয়েই তো এই কাঠামো থেকে এখানকার ভেলোসিটি বের করেছে নাকি? ভিএক্স প্রাইমটা কি আগে সেটা বলো। এস প্রাইম কাঠামোর সাপেক্ষে পি স্থানাঙ্কের ঘটনার বেগ। ওখানকার ঘটনার বেগ, রাইট। তাহলে এই এখানকার থেকে এখানকার বেগ আর এখানকার থেকে এখানকার বেগের অবজারভেশনের রেজাল্ট কি সেম হলো, না বেগের পার্থক্য লক্ষ্য করা গেল? পার্থক্য লক্ষ্য করা গেল। পার্থক্য লক্ষ্য করা গেল। তাহলে এটা হলো তোমার ওই যে আইনস্টাইনের যে স্বীকার্য ছিল তার পরিপন্থী, মানে নাই নিয়মটা। দ্বিতীয় স্টেজে দেখো, ভি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল ডি ওয়াই বাই ডিটি সমান ভি ওয়াই বলা যায়। জি স্যার। একইভাবে ভি জেড প্রাইম ইজ ইকুয়াল ডি জেড বাই ডিটি সমান সমান ভি জেড বলা যায়। জি স্যার। ক্লিয়ার? আইনস্টাইনের কোন সূত্রটা মানতেছে না? ওই যে ধ্রুব ধ্রুব বেগ থাকবে ওইটা। দ্বিতীয় স্বীকার্য, হ্যাঁ দ্বিতীয় স্বীকার্য। স্যার ভি জেড প্রাইম এটা কি লিখছেন স্যার? আগের গুলার মতো এখান থেকে লেখ। ভি জেড। আচ্ছা, এবার আসো এই গ্যালিলিও রূপান্তরের সূত্রগুলোর কিছু ব্যর্থতা আমরা আলোচনা করতে চাচ্ছি। এই যে গ্যালিলিও রূপান্তরের যে সূত্রগুলো তুমি আবিষ্কার করলা বা সমীকরণগুলো তুমি দেখলা, এই সমীকরণগুলো ফিজিক্সের সকল সমীকরণকে ব্যাখ্যা করতে পারে না। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই ধরনের ঘটনাগুলোকে অ্যানালাইসিসের জন্য গ্যালিলিও রূপান্তরের সূত্র ব্যর্থ। কিন্তু আমরা প্রথম স্বীকার্যে কি বলেছিলাম, যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতেই পদার্থবিজ্ঞানের যতগুলো সূত্র আছে সবগুলার গাণিতিক রূপ একই থাকবে, বলছিলাম না? স্যার জি স্যার। জি স্যার। এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে না, এটা প্রথম স্বীকার্যের পরিপন্থী। সেকেন্ডলি, আলোর বেগের ধ্রুবতার নীতি, এখানেও আলোর বেগের ধ্রুবতার নীতির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তাইলে এই সূত্রগুলোকে কারেকশন করার উদ্যোগ নিয়েছিল কে? এই সূত্রগুলোকে কারেকশন করার উদ্যোগ নিয়েছিল বিজ্ঞানী লরেন্স। এবং লরেন্স কি করেছিল, এখানে দেখো এখন পর্যন্ত কিন্তু আলোর বেগের সাথে কোনো কম্প্যারিজনে যাওয়া হয়নি। কোনো কম্প্যারিজনে গিয়েছো? জি না স্যার। কোনো তুলনা করেছো আলোর বেগ? শুধু কাঠামোর বেগ, ঘটনার বেগ অ্যানালাইসিস করেছো, আলোর বেগ কিন্তু এখানে আসেনি। পরবর্তী সময়ে বিজ্ঞানী লরেন্স যেই সূত্রের অবতারণা করেন, সেই সূত্রগুলোর মাধ্যমে তোমার এই সমস্যাগুলোকে সমাধান করা সম্ভব হয়েছিল। তাহলে লিখে নাও লরেন্স রূপান্তর। লরেন্স রূপান্তরের সমীকরণগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এইগুলার
যে প্রতিপাদন, এগুলার যে সিগনিফিকেন্স, এগুলা তোমার কোয়ান্টাম ফিজিক্স থেকে, কোয়ান্টাম ফিজিক্সেরও কিছু ব্যবহার আছে, তারপরে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের কিছু ব্যবহার আছে, সেগুলো দিয়ে মূলত প্রুফ করা। এবং তোমরা ফান্ডামেন্টাল ফিজিক্স খুঁজলে হয়তো এই প্রমাণগুলো দেখতে পাবে, অনেক বড় বড় প্রমাণ। হ্যাঁ, তোমাদের বইতে শুধু সমীকরণ কয়েকটা তুলে দিয়েছে, আপাতত আমাদের সেটাই মনে রাখতে হবে। লরেন্জ রূপান্তর হলো গ্যালিলিও রূপান্তরের পর্যবেক্ষণগুলোকে যে সীমাবদ্ধতা ছিল সেগুলোকে কারেকশন করে মোটামুটি একটা সমীকরণ দেওয়ার চেষ্টা করেছিলেন। লরেন্জ রূপান্তরের যে সমীকরণগুলো সেটা হলো ওই যে এক্স প্রাইম ইজ ইকুয়াল, তোমরা একটু আগে কি লিখেছিলে, এক্স মাইনাস ভিটি লিখেছিলে না, এটার সাথে জাস্ট আলোর বেগের সাথে কম্পারিজন। আগেরটা ছিল এক্স প্রাইম ইজ ইকুয়াল এক্স মাইনাস ভিটি, এখানে হবে এক্স প্রাইম ইজ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর বাকি সব সেম থাকবে। শুধু যেই অক্ষ বরাবর গতিশীল সেই অক্ষের ব্যাপারগুলো চেঞ্জ লক্ষ্য করবে। এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল, এই জন্য এক্স অক্ষের ঘটনাটা চেঞ্জ করেছো, ওয়াই অক্ষের ঘটনাগুলো সেম ছিল, জেড অক্ষের ঘটনাগুলো সেম ছিল। সময়েরটাও চেঞ্জ হবে, সময়ের ব্যাপারটা আসবে টি মাইনাস ই এক্স বাই সি স্কোয়ার রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এগুলা ছিল গ্যালিলিও রূপান্তরের মূল কথা, সরি লরেন্জ রূপান্তরের মূল কথা। এইগুলাকে আমরা আবার অল্টারনেট করে দিলে, যেমন ভি, ভি এর জায়গায় তুমি যদি মাইনাস ভি দিয়ে দাও, এক্স প্রাইম আর এক্স কে যদি অল্টারনেট করো, তাহলে বিপরীত লরেন্জ রূপান্তর চলে আসে। টি তো সেম ছিল, তাহলে স্যার টি কেন রূপান্তর হচ্ছে? সময়টা আপেক্ষিকতাতে কি হচ্ছে, আলোর বেগ নিয়ে আসছে যে, আলোর বেগ নিয়ে আসছে যে, আলোর বেগের মধ্যে আমরা তিনটা ঘটনা বলেছি, দৈর্ঘ্য চেঞ্জ হবে, ভর চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে। এখানে তো ভরের কোনো ব্যাপার আলোচনা করিনি আমরা, আমরা আলোচনা করেছি স্যার এর মানে লরেন্স গ্যালিলিও সূত্রের সংশোধন করছিল। সংশোধন করতে। বিপরীত লরেন্স রূপান্তর। জাস্ট প্রাইম গুলো অল্টারনেট করে দাও আর ভি এর জায়গায় মাইনাস ভি লিখো। তোমাদের বইতে বিশেষ কার্যাবলীর মধ্যে এই প্রমাণগুলো হয়তো দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, মনে হয় বুঝবা না, তারপরেও যদি দেখতে মন চায় একবার দেখে নিতে পারো। অনেক টার্ম আসবে স্যার এখানে, এই যে দুইটা সূত্র কোন কাজে ব্যবহৃত হয় মূলত? এই যে এইগুলোর সম্পর্কে স্থাপন করার কাজে, দৈর্ঘ্য ভর সময়। লিখছো তোমরা? Yes, sir. জি জি স্যার, স্যার। দেখতে পারছি। জি স্যার। লেখো দৈর্ঘ্য সংকোচন, পাশে ব্র্যাকেট দিয়ে লেখো লেন্থ কন্ট্রাকশন, লেন্থ কন্ট্রাকশন। এক মিনিট ওয়েট করো।
চলে যাও লেন্থ কন্ট্রাকশন বা দৈর্ঘ্য সংকোচন। সবসময় এখানে যে ঘটনাগুলো আসবে, গতিশীল কাঠামোর অবজারভেশনটা বের করবা, স্থির এবং গতিশীল কাঠামোর ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে হবে। দেখি আমরা সংজ্ঞাটা আগে দিই, তারপরে বিশ্লেষণ। লেখো কোন অনেক ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায়, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোন বস্তুর দৈর্ঘ্য, ব্র্যাকেট দিয়ে লেখো এল, গতিশীল অবস্থার দৈর্ঘ্য ব্র্যাকেট দিয়ে লেখো এল, ওই পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্য ব্র্যাকেট দিয়ে লেখো এল নট। তার মানে তুমি এখানে গতিশীল অবস্থার যেগুলো সব সময় নট ছাড়া লিখবা, স্থির অবস্থাগুলো নট দিয়ে লিখবা। তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্য অপেক্ষা কন্ট্রাকশন বা সংকোচন হয়েছে অপেক্ষা কম হয়। এই ঘটনাকে দৈর্ঘ্য সংকোচন বলে। সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে বা বুঝে বুঝে লিখবে। কোন একজন পর্যবেক্ষক এর সাপেক্ষে গতিশীল অবস্থায় কোন বস্তুর দৈর্ঘ্য ওই একই পর্যবেক্ষকের জন্য স্থির দৈর্ঘ্য অপেক্ষা কিছুটা কম হবে। সূত্রটা হলো এরকম, এই যে দৈর্ঘ্যের চেঞ্জটা আমরা এখান থেকে আলোচনা করতে পারবো। লিখছো সবাই? স্যার এর ক্ষেত্রে কি গতিশীল বস্তুটার বেগ আলোর বেগের সমান হবে? হ্যাঁ, স্যার এই যে পর্যবেক্ষকের সাপেক্ষে যে গতিশীল বস্তুর দৈর্ঘ্যটা কম হবে, সেক্ষেত্রে কি আর কি বস্তুটার বেগ আলোর আলোর বেগের বেগের সমান না, আলোর বেগের সমান হলে কোনো দৈর্ঘ্যই থাকবে না। তাহলে স্যার যে কোনো গতি? আলোর বেগের কাছাকাছি। স্যার একটা বস্তু গতিশীল হলে আমরা ওইটাকে মানে একটু বড় দেখতে পাই, যে ওইটার সাথে কি এটা কি কানেক্টেড স্যার? বড় দেখতে পাই না, ছোট দেখতে পাই। স্যার মানে অনেক সময় দেখা যায় যে লাইটের মতো একটা হাতে ঘুরাইলে যে ওটা পুরো বৃত্তের মতো দেখা যায়, ওই টাইপের কিছু স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটার সম্পর্ক আছে, তবে ছোট দেখি, বড় না। দেখাচ্ছি দুইটা কাঠামো। এই কাঠামোটা মনে করো এক্স অক্ষের দিকে ভি বেগে চলছে। এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, এখানেও একজন লোক দাঁড়িয়ে আছে। ওর সাপেক্ষে ও গতিশীল, ভি বেগে গতিশীল। এখন ধরো এইখানে আমি একটা লোহা বা একটা দণ্ড রেখেছি এইভাবে এক্স অক্ষ বরাবর। মনে রাখবা যেই দিকে গতিশীল সেই বরাবর দৈর্ঘ্য মাপতে হবে, অন্য বরাবর দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্য চেঞ্জ হবে না, কারণ এটা আমরা রূপান্তরের মধ্যে পড়েছি। এই দণ্ডটার নাম দিয়ে দিলাম এম। এখন তোমরা বলো তো, এই দণ্ডটার দৈর্ঘ্য ও যদি মাপে, ও কি মাপবে? স্থির মাপবে না? জি স্যার। আর ও যদি এই দণ্ডটার দৈর্ঘ্য মাপে, কেমন মাপবে? বলো।
ও যেই কাঠামোতে আছে সেই কাঠামোতে একটা লাঠি আছে, তাহলে ও এই লাঠিটাকে কেমন দেখবে? স্যার স্থির দেখবে। আর এই কাঠামোতে একজন লোক আছে, ও যদি লাঠিটাকে দেখে কেমন দেখবে? স্যার পিছনের দিকে গতিশীল। গতিশীল দেখবে। তাহলে এই কাঠামোর জন্য ও লাঠিটাকে দেখছে, ওর নির্ণীত দৈর্ঘ্যটা হবে স্থির L0। এই কাঠামো থেকে লাঠিটার দৈর্ঘ্য মাপছে গতিশীল L। এখন দৈর্ঘ্য কিভাবে মাপে আগে বলো তো? এই ব্যক্তি এখানকার দৈর্ঘ্য মাপতে চাচ্ছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক মাপবে, বি বিন্দুর স্থানাঙ্ক মাপবে, মাইপা বিয়োগ করলেই তো দৈর্ঘ্য পাওয়া যাবে নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার, জি স্যার। তাহলে এই কাঠামো থেকে এই লোকটা এই এ বিন্দুর স্থানাঙ্ক মেপে নিল ধরো x1, লেখা বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। স্যার বুঝে যাবে। আর বি বিন্দুর স্থানাঙ্ক মেপে নিল x2। এখন বলো এই লোকটার জন্য এই দণ্ডটার দৈর্ঘ্য কি হবে? L0 সমান x2 মাইনাস x1 হবে না? জি স্যার। জি স্যার। লেখো এস কাঠামোর পর্যবেক্ষকের সাপেক্ষে এস কাঠামোর পর্যবেক্ষকের সাপেক্ষে এবি দণ্ডের দৈর্ঘ্য ব্র্যাকেট দিয়ে লেখো নিশ্চল দৈর্ঘ্য। নিশ্চল মানে কি? স্থির, চলছে না। L0 is equal x2 minus x1। এই ব্যাপারে কারো কোনো ধারণায় ঝামেলা আছে কিনা? থাকলে বলো। এই স্থির গতিশীল না বুঝলে তুমি অঙ্ক পারবে না। বুঝছো সবাই একটু? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার ওর কাঠামোতে চলে আসো। ও এই দণ্ডটার দৈর্ঘ্য মাপেছে কি? গতিশীল, তাই না? কেমন দেখছে লাঠিটাকে? গতিশীল। তাহলে বলো ও যদি এটার দৈর্ঘ্য মাপতে চায়, এই এ বিন্দুর স্থানাঙ্ক মাপবে x1 প্রাইম আর বি বিন্দুর স্থানাঙ্ক মাপবে x2 প্রাইম, তাই মাপবে না? দেখো তো। জি স্যার। এখন বলো তাহলে ওর মতে লাঠিটার দৈর্ঘ্য কি হবে? L is equal x2 প্রাইম মাইনাস x1 প্রাইম হবে না? এটার স্থানাঙ্ক থেকে এটার স্থানাঙ্ক বিয়োগ করে দিলেই তো দৈর্ঘ্য পাবে নাকি? জি স্যার। এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষকের সাপেক্ষে এবি দণ্ডের দৈর্ঘ্য ব্র্যাকেট দিয়ে লেখো গতিশীল অবস্থার দৈর্ঘ্য বা গতিশীল অবস্থার দৈর্ঘ্য L। L is equal x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। 2 নাম্বার দিয়ে দাও। এই ছেলেরা কোনো রেসপন্স নাই কেন? বুঝো নাই তোমরা ঘটনাটা? ইয়েস স্যার। জি স্যার, স্যার বুঝছি। বুঝছি। এগুলা প্রতিপাদন লাগবে না, জাস্ট মনে রাখার জন্য। এখন দেখো তুমি এল এর একটা সম্পর্ক পেয়ে গেলা, L0 এর একটা সম্পর্ক পেয়ে গেলে। এখন এই দুইটাকে আমরা একীভূত করব কিভাবে দেখো? বিপরীত লরেন্জ রূপান্তর থেকে তোমরা কি পাও? বিপরীত লরেন্জ রূপান্তর থেকে দৈর্ঘ্যের যে এক্স এর সম্পর্কগুলো ছিল তোমরা কি পেয়েছিলে বলো তো? ইকুয়াল এক্স প্রাইম প্লাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি বের স্কয়ার বাই করো সি স্কয়ার। বিপরীত লরেন্জের সূত্রটা বের করো। স্যার x1 বস্তুর is দৈর্ঘ্য equal স্যার প্রতিটি পক্ষেই পরিবর্তন হয় নাকি মনে হয় স্যার? x1 প্রাইম প্লাস স্যার vt প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। একইভাবে x2 প্রাইম vt প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বলো।
স্যার বলছিলাম যে স্যার বস্তুর দৈর্ঘ্য কি প্রকৃতপক্ষে পরিবর্তন হয় নাকি মনে হয় স্যার? এটা তো প্রথমেই ব্যাখ্যা দিয়েছি আমি। এটা প্রকৃতপক্ষে চেঞ্জ হবে, কিন্তু এটা পরীক্ষামূলক কোনো প্রমাণ নেই, থিওরিটিক্যালি প্রুভ। স্যার তাইলে এখানে x1 আর x2 তো স্যার দুই মাথায়, মানে একটা বস্তুর দুই মাথাতেই ধরতেছেন, তাইলে সেম হওয়ার কথা না? কোনটা? স্যার x1 আর x2 আর x1 প্রাইম একটা আর বস্তুর দুই মাথায়, তুমি এটা নর্মালি গ্রাফ পেপারে আঁকো, এটা একটা গ্রাফ পেপার, এটা মূল বিন্দু। এখন এখানকার স্থানাঙ্ক আর এখানকার স্থানাঙ্ক কি সেম হবে? স্যার আমি বলতেছি x1 আর x1 প্রাইম এই দুটো তো সেমই হইতেছে। এ তো মাপতেছে তোমার স্থির অবস্থানে, আলোর বেগের কাছাকাছি পর্যায়ে, তখন তার এই পজিশনটা কি সে এখানেই দেখবে, এখানেই দেখবে? জি ওখানে স্যার। দেখবে না, ওখানে দেখবে না। এই জন্যই তো বলছি যে নর্মাল স্পিড হলে এখানেই দেখবে, কিন্তু অনেক হাই স্পিডই হলে এখানে দেখবে না। স্যার বিপরীত লরেন্সের রূপান্তরটা কেন লিখছিলেন একটু আগে? বিপরীত লরেন্স দিয়ে প্রমাণ করাটা সহজ, আর লরেন্স দিয়ে প্রমাণ করতে গেলে জটিলতা বাড়ে। স্যার তাহলে স্যার পুরো ঘটনাই তো স্যার ওই মানুষের চোখের উপর নির্ভরশীল, তাই না স্যার? তুমি এটা মনে করো। এল নট ইজ ইকুয়াল কত ছিল? x2 minus x1। মান বসাও। এটা পুরাটাই কাল্পনিক, আমি বলছি না, কিন্তু কাল্পনিক হলেও সত্য। সত্য তখনই প্রমাণিত হবে যখন তুমি কাল্পনিক যে বেগটা ধরছো, এই বেগটা যদি আলোর বেগের কাছাকাছি হয়। উপরে লসাগু করে কাটাকাটি করে দাও, একবারে করে দাও, এটা আসবে ভিটি আর ভিটি কাটাকাটি যাবে। এটাকে কি এল লেখা যায় দেখো তো উপরে? কথা বলো। Yes, sir. জি এই স্যার। যে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম যে লিখলা, এটা কি এল লেখা যায়? জি স্যার। তাহলে সমীকরণের প্রতিপাদনের অবস্থাটা কি দাঁড়ালো? সালেক, তোমাদের ক্লাসে কি ভৌত আলোক বিজ্ঞান শুরু করেছে? জি না স্যার। এই তো প্রমাণ। এখন তুমি দেখো, যদি একটা বস্তুর বেগ খুব নর্মাল নাও, তাহলে এল এবং এল নট প্রায় সমান হবে দেখবা। আর এই বেগটা যদি আলোর বেগের প্রায় 90%, 80% হয়, তখন দেখবা এল নট এর মান একটা হলে এল এর মান আরেকটা আসবে, চেঞ্জ হবে। আচ্ছা, এবার তোমরা বলো তো, ধরো আমি ট্রেনে করে যাচ্ছি, আমি এই বস্তুটার দৈর্ঘ্য মাপতেছি, এটা কি স্থির মাপবো না গতিশীল মাপবো? Sir, গতিশীল। 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 বস্তুটা কোথায় স্যার? আমি ট্রেনে বসে যাচ্ছি, আমার হাতে মার্কারটা আছে, আমি এই মার্কারটার দৈর্ঘ্য স্থির মাপবো না গতিশীল মাপবো? স্থির। স্থির স্থির। স্থির, স্যার। আর তুমি যদি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার হাতের বস্তুর দৈর্ঘ্য মাপো? স্যার গতিশীল। গতিশীল স্যার। গতিশীল। এই স্থির গতিশীলের ব্যাপারগুলো তোমাকে ঠিক মতো বুঝতে হবে। বুঝাতে পারলাম? হুম। ইয়েস স্যার। আচ্ছা, দৈর্ঘ্যের ব্যাপারটা শেষ। এবার আসো আমরা সময়ের ব্যাপারটা কি। কত বাজে রে? স্যার 22। তোমাদের কি কলেজ আছে? আজকে আমাদের নাই স্যার, অন্য কারো থাকতে পারে।
সময়ের আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন। টাইম ডাইলেশন। কোন পর্যবেক্ষকের সাপেক্ষে আমার তো 9টায় ক্লাস আছে আজকে। কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায়, এই 40 বাজলে বইলো সালেক। ওকে স্যার। কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান, ব্র্যাকেট দিয়ে লেখো টি। মনে করো দুইটা ঘটনা বা যে কোনো একটা ঘটনা ঘটছে, তুমি গতিশীল অবস্থায় সেটা অবজার্ভ করছো। মনে করো আমরা এখানে পড়ছি, এই পড়ার সময়টা আমরা বসে বসে মাপছি, আর আরেকজনে বাইরে দিয়ে একটা ট্রেনে করে যাচ্ছে, সে আমাদের সময়টা মাপছে। তাহলে দুজনের টাইম মেজারমেন্টে ভুল হবে, মানে তারতম্য লক্ষ্য করা যাবে। তাহলে কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান কি হবে? ওই পর্যবেক্ষকের সাপেক্ষে ওই একই ঘটনাদ্বয়ের স্থির অবস্থায়, ওই পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধান টি নট এর চেয়ে কিছুটা বেশি। স্থির অবস্থায় টাইম যা মাপবা, গতিশীল অবস্থায় টাইম কিছুটা বেশি মাপবা। এই ঘটনাকে কাল দীর্ঘায়ন বলে। একটা কথাই মনে রাখবা, গতিশীল অবস্থার টাইম মাপবা, স্থির অবস্থার টাইমের চেয়ে বেশি হবে। লিখছো সবাই? জি স্যার। স্যার ওইখানে তো দৈর্ঘ্যটা হচ্ছে স্যার সময়ের সাপেক্ষে, মানে গতিশীল অবস্থা গতিশীল হয় আর কি, মানে স্যার স্থির কাঠামোতে স্থির থাকে আর গতিশীল কাঠামোতে গতিশীল দেখতে পায়। হুম। সময় তো স্যার এরকম কোনো ব্যাপার নাই, তাহলে স্যার সময়ের ক্ষেত্রে কেন এরকম হয়? সময়ের সম্পর্কটা কি পাইছিলাম লরেঞ্জে, গ্যালিলিওতে সমীকরণ দেখতে। টি প্রাইম প্লাস ভিএক্স বাই সিটি সি স্কয়ার। টি প্রাইম সমান টি লিখেছিলা না কিছু পার্থক্য ছিল? লরেন্স রূপান্তরে কিছু পার্থক্য ছিল। হ্যাঁ, ওই কারণে। ধরো এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, এই কাঠামোটি ভি বেগে সামনের দিকে যাচ্ছে, আর এখানে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে। এখন দেখো একটা ঘটনা ঘটছে, ধরো এ ভ্রমণ করতেছে, অথবা এ লেখাপড়া করতেছে, অথবা এ কোনো কাজ করতেছে। এখান থেকে এটা একটা ঘড়ি, এই কাঠামো থেকে মনে করো কোন একটা ঘটনার শুরুর বিন্দুতে এ এখান থেকে সময় মাপে। তাহলে এ যদি এখান থেকে সময় মাপে, এটা কি স্থির মাপবে না গতিশীল মাপবে?
স্থির স্যার। মনে করো তুমি গাড়িতে করে যাচ্ছ, কাল্পনিক গাড়ি যেখানে বেগ আলোর বেগের কাছাকাছি। এই গাড়িতে করে যাওয়ার সময় তুমি তোমার ঘড়ি থেকে, মনে করো ঢাকা থেকে চিটাগং যাবা, তুমি তোমার ঘড়ি দেখে এই ঢাকা থেকে চিটাগং যাওয়ার সময় মাপছো। তাহলে তুমি গাড়িতে বসে, গাড়িতেই ঘড়ি আছে, সেখান থেকে সময় মাপছো। তাহলে এটা কি স্থির না গতিশীল? স্থির। হ্যাঁ, স্থির স্যার। তাহলে এই কাঠামোর পর্যবেক্ষক যে সময়টা মাপবে সেটা হবে টি নট সমান T2 প্রাইম মাইনাস T1 প্রাইম। মনে করো ঢাকা থেকে যাত্রা শুরু করছো T1 প্রাইম টাইমে, চিটাগং যায় পৌঁছাইলা T2 প্রাইম টাইমে, তাহলে সময়ের ব্যবধান কত হবে? T2 প্রাইম মাইনাস T1 প্রাইম। ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন ধরো আমি এখানে ট্রেনে করে ট্রেনের ঘড়ি থেকে সময় মেপেছি ঢাকা থেকে চিটাগং যাওয়ার। আর এখানে মনে করো একজন লোক কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে, ও কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। তাহলে ও ঘড়ি দেখে সময় মাপতেছে যে যাত্রা শুরু করেছিল T1 টাইমে আর ওখানে গিয়ে পৌঁছাইলো T2 টাইমে। তাহলে ও এই ঘড়ি থেকে সময় মাপতেছে। তাহলে এই সময়ের ব্যাপারটা কি হবে, স্থির না গতিশীল? গতিশীল স্যার। গতিশীল। তাহলে ওর জন্য সময়ের ব্যবধান হবে T2 মাইনাস T1, ওর জন্য সময়ের ব্যবধান হবে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম। অবশ্যই এই বেগটা অনেক আলোর বেগের কাছাকাছি। এখন দেখো, বিপরীত লরেন্জ রূপান্তর হতে আমরা পাই T1 সমান T1 প্রাইম প্লাস Vx প্রাইম বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি এর সম্পর্কটা এরকম ছিল কিনা দেখো তো। বলো। স্যার। এই এখন তুমি এই এই যে টি সমান পাইছো, এটার মধ্যে মান বসাই দাও। এই বিপরীত লরেন্জ রূপান্তরের সমীকরণ মান বসাই দাও। লেখা যায় দেখো তো। লসাগু করো। লসাগু করার পরে কাটাকাটি চলে যাবে, এটা আর এটা থাকবে উপরে আর T2 বি ওয়াই প্রাইম। প্রাইম দিছেন যে বি এক্স প্রাইম হবে না? লসাগু করলে এটা পাবে, আর এটাকে তুমি দেখো T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, এটাকে কিন্তু টি নট বলা যায়। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম এই হলো আমাদের সমীকরণ। স্যার এখানে টি নটটা কিছু একটু একবার বলবেন? স্থির অবস্থার নির্ণীত সময়। টি নট হলো স্থির অবস্থায় নির্ণীত সময়, টি হলো গতিশীল অবস্থায় নির্ণীত সময়। এবং এখানে সমীকরণের বেগ যদি দেওয়া থাকে, মান বসালে দেখবা টি এর মানটা অবশ্যই টি নটের চেয়ে বড় হবে। যেই ব্যক্তি ট্রেনে করে ঢাকা থেকে চিটাগং গিয়েছিল, উনি ওনার ঘড়ি থেকে তার ভ্রমণের সময় মেপেছে। ওনার হাতে ঘড়ি, ট্রেনের মধ্যে উনি আছে, ট্রেনের ভ্রমণের সময় মেপেছে। তাহলে ওনার সাপেক্ষে ট্রেন কি? স্থির স্যার। ট্রেনে করে চিটাগং যাচ্ছে, ট্রেনে বসে, ট্রেন থেকে বসে ট্রেনের ভ্রমণের সময় মেপেছে। তাহলে ট্রেনের সাপেক্ষে সে কি? স্থির। তাহলে সেই সময়টা হবে টি নট। আর ট্রেন চিটাগং যাচ্ছে, আমি এখানে ঢাকায় বসে বসে সময় মাপতেছি, আমার সাপেক্ষে ট্রেন কি? গতিশীল। তাহলে গতিশীল। সেই সময়টা হবে টি।
এইভাবে দুইটা সমীকরণ আমরা পড়লাম। আগামী ক্লাসে আমরা পরেরটা শিখবো। আজকের ক্লাসে কি থাকবে? স্যার দুইটা ঘড়ি কি সাধারণ ঘড়ি না স্যার? অবশ্যই সাধারণ ঘড়ি। স্যার দুইটা তো স্যার মানে একই রকমের ব্যাটারিতে চলতেছে, মানে মানে একই মাপবে না, একই মাপবে না, একই মাপবে না। স্যার বেগের কারণে বেগ নরমাল হলে একই মাপবে, বেগ একই না, অনেক হাই স্পিডে হলে এক মাপবে না। স্যার এটার সাথে কি স্যার চোখে আলো পৌঁছানোর সম্পর্ক আছে স্যার? মানে চোখে আলো দেরিতে পৌঁছায় বলে স্যার মানে বেশি মাপতে স্যার এরকম? এটা আমি জানি না, তবে সূত্রের ব্যাপার আছে। ছোট্ট একটা স্যার উদাহরণ এই দিই। সূত্র থেকে কি টাইম মেশিনের ধারণা আসছে? ধরো তুমি ঢাকা থেকে চিটাগং যাবা, আমিও ঢাকা থেকে চিটাগং যাব, ইয়েস স্যার। ঠিক আছে? এখন চিটাগং এ আমাদের এক বন্ধু বৈশা দাঁড়ায় আছে। তুমি চিটাগং যাচ্ছ কাল্পনিক ট্রেনে চড়ে, যার বেগ আলোর বেগের কাছে 90% প্রায়, আলোর বেগে 90%। আর আমি চিটাগং যাব সাইকেল চালিয়ে। তো তুমি চিটাগং যাওয়ার জন্য কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করলা, আমিও শুরু করলাম। তো তুমি চিটাগং যে পৌঁছাবা, তোমার ফ্রেন্ড সময় মেপে দেখছে যে তুমি সময় মাপতেছো যে কতক্ষণ লাগলো, আর আমি এখান থেকে যাত্রা শুরু করলাম। স্পিড কার বেশি? স্যার আমার বন্ধুর। স্পিড কার বেশি? যে কাল্পনিক ট্রেনে করে যাচ্ছে তার স্পিড বেশি না? জি স্যার। তার জন্য সেই সময়টা চোখের নিমিষেই পার হয়ে যাবে না? ইয়েস স্যার। কি? স্যার ইয়েস স্যার। কিন্তু আমি যখন যাচ্ছি আমার সাপেক্ষে, আমি যদি আমার অবস্থানটা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? স্যার এখানে স্যার তো ভিন্ন হয়ে গেল স্যার, আপনি তো এখানে সাইকেলের বেগ মাপতেছেন আর ট্রেনের বেগ মাপতেছেন। আসতেছি, ট্রেনের বেগ মাপতেছি। স্যার বুঝতে পারছি স্যার, অনেক সময় স্যার আমরা এরকম করি যে জার্নির সময় যে বলি যে কম লাগছে না বেশি লাগছে, তো ওইটা আমরা একটা সাপেক্ষে বলি যেটা হচ্ছে অ্যাভারেজ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো ওই ক্ষেত্রে হচ্ছে কালটা ওই সাপেক্ষে দীর্ঘ কম হচ্ছে, এখানেও এরকম ব্যাপারটা ঘটতেছে। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই ঘটতেছে। বুঝতে পারছি। ঠিক আছে, তোমার কাছে মনে হইতেছে, তুমি দেখো একটা কাজ করতে গেলে তুমি যদি অনেক ব্যস্ততার মধ্যে কাজটা করো, দেখবা সময় খুব দ্রুত কেটে যায়। জি স্যার। আর তুমি যদি কোনো অলস সময় কাটাও, দেখবা কাজটা অত দ্রুত সময় জি কাটে। স্যার। ওরকমই একটা ব্যাপার আর কি। হ্যাঁ, স্যার সেটা তো স্যার তাহলে মনে স্যার তো প্রকৃত ঘটনা স্যার। এটাও প্রকৃত ঘটনাই, কিন্তু তুমি যদি আলোর বেগের কাছাকাছি বেগ দিতে পারো ট্রেনের মধ্যে, তাহলে সেটা প্রকৃত হয়ে যাবে, সমস্যা নেই। এই যে আমার হাতে একটা স্যার বস্তু আছে, আমি দৈর্ঘ্যের কথা বলেছি, এটা কেমন দেখছো তোমরা? আলো না নিয়ে স্যার এটা মানে প্লেন আর বাস দিয়েও বোঝা যায় স্যার। ঢাকা থেকে খুলনায় যদি প্লেনে আসি তাহলে আধা ঘন্টা, আর বাসে লাগবে 6 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ধরো এটা কেমন, এটা তোমাদের জন্য? স্থির স্যার। স্যার স্থির। এই দৈর্ঘ্যটা এল নট। এখন তুমি এটা যদি আমি এরকম এরকম করি, এটা কেমন দেখবা তোমরা? তার দৈর্ঘ্য কি আগের চেয়ে কম দেখবা? এখন কি স্থির দেখছো না গতিশীল দেখছো দণ্ডটা? এটা এখন স্থির দেখছো, স্টিল স্থির। এখন আমি যদি এখান থেকে মুভমেন্ট করি এভাবে হাতকে, তোমরা কি এই দৈর্ঘ্য ছোট হয়ে যায় না স্যার? স্থির দেখবা না গতিশীল দেখবা? স্যার এখানে তো স্যার গতিশীল। কলমটা মুভমেন্ট করতেছে না স্যার। আরে বাবারে, খালি পেঁচাইতেছে। তুমি কেমন দেখছো সেটা বলো। গতিশীল স্যার। তুমি এখন এই অবস্থায় মার্কারটা কেমন দেখছো? স্যার দৈর্ঘ্য কমে স্যার এটা। আমি সেটা বলি নাই, আমি বলছি তুমি কেমন দেখছো? গতিশীল। স্থির দেখছো না গতিশীল দেখছো? স্যার গতিশীল। তো গতিশীল অবস্থায় এখন তুমি যদি দৈর্ঘ্য মেজারমেন্ট করো, এটা কি বেশি হবে না কম হবে? কম হবে স্যার। মার্কার স্থির, তুমি দেখছো কেমন? স্থির তো তোমার চিন্তা করার দরকার নাই, তুমি কেমন দেখছো সেটা হলো ব্যাপার। এই যে এটা এখন এইভাবে আছে, কেমন দেখছো? স্থির স্যার। হ্যাঁ, স্থির। স্থির স্যার। স্থির। এখন তুমি যদি এটাকে এইভাবে মুভমেন্ট করো, কেমন দেখবা? গতিশীল। স্যার। এখন এই অবস্থায় দৈর্ঘ্য কি আগেরটা সমান হবে না কম হবে? কম হবে স্যার, এটা পেন্সিলের সমান কম। লাগতেছে। এটা কম মনে হবে না? জি স্যার।
বৈদ্যুতিক পাখা ঘুরছে, বৈদ্যুতিক পাখা হাই স্পিডে ঘোরাচ্ছ রেগুলেটর দিয়ে, পাখা নর্মাল স্থির হয়ে আছে, পাখা স্থির, এই অবস্থায় তার দৈর্ঘ্য পারফেক্টলি মেজারমেন্ট করা যাবে নাকি? জি স্যার। যখন তুমি হাই স্পিডে রেগুলেটর দিয়ে পাখা ঘোরাবা, এটা কেমন দেখবা? অনেক ছোট। কেমন দেখবা, স্থির না গতিশীল? গতিশীল যে স্যার। গতিশীল স্যার। এখন সেটা গতিশীল। পারফেক্ট লেন্থ কি তুমি মাপতে পারবা? পাখার দৈর্ঘ্য মাপতে পারবা? তোমার কাছে কিছুটা না কম স্যার, মনে পাখা হবে? আছে ওইটাই না, বুঝা স্যার। যায় না স্যার। পাখা আছে বুঝাই যাবো না, যত স্পিড বেশি দিবা। আর আমি তো নর্মাল স্পিডের কথা বলছি, তুমি যেখানে আলোর বেগের কাছাকাছি দাও মনে হবো পাখা নাই। জি স্যার। কি কথা বুঝো নাই কি বলছি? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। এখন তুমি যদি পেঁচাল পারো যে পাখা তো স্থিরই হয়েছে, পাখা তো ফ্যান ওখানে লাগানো আছে, ওটা তো স্থিরই, তুমি দেখছো কেমন সেটা ব্যাপার। ক্লিয়ার স্যার। এর চেয়ে আর ভালো উদাহরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি এখন এই পাখাটাকে আলোর বেগের কাছাকাছি, যে পাখা হাই রেগুলেটর দিয়ে যখন ঘুরাও, এটার স্পিড কতটুকু হয়? আলোর বেগের ধারে কাছে যেতে পারে? না স্যার। অনেক অনেক গুণ কম না, রেগুলেটর দিয়ে পাখা যখন হাই স্পিডে ঘুরে? জি স্যার। জি স্যার। এত কম অবস্থায় তুমি বলতেছো যে পাখা বুঝাই যায় না, তার মানে কি তার লেন্থ মাপতে পারতেছো না এক্স্যাক্টলি? তোমার কাছে মনে হইতেছে পাখা নাই, পাখা ভ্যানিশ হয়ে গেছে। এখন এটা যদি আলোর বেগের কাছাকাছি বেগে ঘোরাও কি হবে? কিছুই দেখা যাবে না। কিছুই দেখা যাবে না, এবং দৈর্ঘ্য জিরোই মনে হবে। এটা কেন জিরো মনে হচ্ছে দেখো, এলে এই দৈর্ঘ্যের সূত্রটা কি এটা না? জি স্যার। এখন তুমি এটা যদি বেগটা আলোর বেগের সমান বেগ দিয়ে দাও কি হবে দেখো, দৈর্ঘ্য জিরো হয়ে যাচ্ছে না? জি স্যার। বুঝো নাই? জি স্যার। জি স্যার। নর্মাল স্পিড দিলে মনে করো আলোর বেগের 90%, 70% দাও, হিসাব করে মনে করো পাখাটার দৈর্ঘ্য ছিল সাপোজ 2 মিটার বা 1 মিটার। এখন তুমি ভি এর মান বসাই দিয়া এই এল বের করো, ক্যালকুলেশন করে দেখবা 1 মিটারের চেয়ে কম হবে। জি স্যার, এটা স্যার একদম স্পষ্ট বোঝা যাবে স্যার। ইয়ে থেকে, এয়ারপোর্ট থেকে স্যার, একটা প্লেন জার্নি শুরু হ্যাঁ, করলে আস্তে আস্তে একদম বিন্দু হয়ে যাবে। রাইট রাইট, পাখা একসময় বুঝাই যায় না, তাই না? জি স্যার। স্যার 40 বাচ্চা। ওকে, এগুলো আমি আগেই বলছি, এখানে সম্পূর্ণ ঘটনা তুমি অবজার্ভ করতে হবে, সম্পূর্ণ ঘটনা টোটালি অবজারভেশনের উপর ডিপেন্ড করবে। আসসালামু আলাইকুম স্যার।